আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় রেনেসাঁ ইন লিটারেচার, অর্থাৎ বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে রেনেসাঁ বা নবজাগরণ, যার সময়কাল ছিল 1500 শতক থেকে 1660 পর্যন্ত। অর্থাৎ কিনা আর্ট, কালচার, সাহিত্যের ক্ষেত্রে নবজাগরণ, অর্থাৎ নতুনভাবে জেগে ওঠা। আমরা লক্ষ্য করব যা কিছুর প্রভাব সাহিত্য ক্ষেত্রে আগে ছিল, কোনো বাধায় বাধাপ্রাপ্ত হয়ে কোনো কারণে সুপ্ত হয়ে গিয়েছিল, তা আবার নতুনভাবে জেগে ওঠা বা নবজাগরণ। তাই বলা হয় রেনেসাঁস মিন্স রিবার্থ। রেনেসাঁস কথার অর্থটাই যেন পুনর্জন্ম, অর রিভাইভাল, অর রিজেনারেশন, যার অর্থ পুনর্জন্ম। এখন প্রশ্ন হলো যে কিসের রিভাইভাল, কিসের পুনর্জন্ম? The revival of the classical knowledge is called Renaissance, অর্থাৎ ক্লাসিক্যাল নলেজের পুনর্জন্ম বা প্রত্যাবর্তন বা নতুনভাবে জেগে ওঠা, তাই হলো রেনেসাঁ। এই রেনেসাঁ যে অরিজিন আমরা লক্ষ্য করব এই শব্দটি, সেটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে, অর্থাৎ ইট কেম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। আর রেনেসাঁ কথাটির ইংরেজিতে অর্থ হল টু বি বর্ন অ্যাগেইন। টু বি বর্ন অ্যাগেইন অর্থাৎ নতুন করে পুনর্জন্ম, অর্থাৎ নবজাগরণ। আমরা প্রথমে জেনে নেব ফিচার্স অফ রেনেসাঁ। এই রেনেসাঁর বৈশিষ্ট্যটা কি, কি হলো এই রেনেসাঁর বিষয়টা কি হলো? নম্বর 1, কিউরিওসিটি, কৌতূহল, উৎসাহ। এই পিরিয়ডে লেখক, আর্টিস্ট বা সাহিত্যিকদের মনে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছিল, উৎসাহের সৃষ্টি হয়েছিল, নতুন করে কিছু করতে হবে পুরনো আদলে। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম কিউরিওসিটি। দ্বিতীয়ত লাভ অফ অ্যাডভেঞ্চার, অর্থাৎ দুঃসাহসিক অভিযান তখন শুরু হয়েছিল। ভাস্কো দা গামার নাম আমরা জানি, কলম্বাসের নাম আমরা জানি, অর্থাৎ লাভ অফ অ্যাডভেঞ্চার, নতুন করে কিছু সৃষ্টি করার একটা প্রয়াস চলেছিল এই সময়। নম্বর 3, লাভ অফ ওন কান্ট্রি, নিজের দেশকে, মাতৃভূমিকে ভালোবাসার একটা নতুন করে মাত্রা শুরু হয়েছিল। পরের পয়েন্ট, লাভ অফ বিউটি, সৌন্দর্যকে ভালোবাসা। সার্বিক বিষয়ে সৌন্দর্যের প্রতি, ইনার বিউটির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। লাভ ফর দ্য পাস্ট, অতীতকেও ভালোবাসা। অ্যান্ড ফাইনালি
লাভ অফ হিউম্যানিজম, অর্থাৎ মানুষকে ভালোবাসা, মানবিক বিষয়কে ভালোবাসা। মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ রেনেসা সেটা হলো লাভ অফ হিউম্যানিজম। মানুষই শেষ কথা বলবে, মানবিকতাই শেষ কথা বলবে, কোনো ধর্ম বিষয় নয়, এরকম একটা প্রভাব এসে গেছে। মনে রাখতে হবে রেনেসা কিন্তু ইংল্যান্ডে প্রথম আসেনি। রেনেসার প্রভাব পড়েছিল ইংল্যান্ডে, কিন্তু রেনেসা ইংল্যান্ডে প্রথম আসেনি, ইউরোপের কান্ট্রিগুলোতে প্রথম আসে। একটা বিশেষ পয়েন্ট, এলিজাবেথান পিরিয়ড ইংল্যান্ডে এসেছিল, এলিজাবেথান পিরিয়ডটা ইংল্যান্ডের, কিন্তু রেনেসা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তফাৎ, এলিজাবেথান পিরিয়ডটা সেন্টার্ড হয়েছিল ইংল্যান্ডে, ব্যাস, কিন্তু রেনেসাটা কিন্তু সমগ্র বিশ্বেও ছড়িয়ে পড়েছিল। ইংল্যান্ডে এসেছিল, ফ্রান্সে এসেছিল, স্বাভাবিকভাবে ইতালিতে তো এসেছিল, ইন্ডিয়া এসেছিল, ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তাহলে স্বাভাবিকভাবেই রেনেসার প্রসারণটা বিশ্বব্যাপী। আমরা রেনেসাকে পড়ছি মানে আমাদের ইউরোপের দেশগুলিকে আগে নজর দিতে হবে, আগে ইংল্যান্ড নয়। এই সাহিত্যের ইতিহাসকে অ্যানশিয়েন্ট পিরিয়ড অর্থাৎ প্রাচীন যুগ, তারপর মেডিয়াভেল মধ্যযুগ, মডার্ন, তিনটা ভাগে যদি আমরা ভাগ করি, অ্যানশিয়েন্ট পিরিয়ড, ক্লাসিক্যাল পিরিয়ড, যার পুনর্জন্ম চাই বা তার ধাঁচে বা তার আদলে কিছু চাই নতুন করে। কিন্তু অ্যানশিয়েন্ট পিরিয়ডের পরে যে মেডিয়াভেল পিরিয়ড, মধ্যযুগীয় পিরিয়ড যেটা, সেটাকে ডার্ক এজ বলা হয়, অন্ধকার যুগ। তাহলে এখন প্রশ্ন, তাহলে রেনেসাঁস পিরিয়ডটা কখন শুরু হলো? প্রথম অ্যানশিয়েন্ট পিরিয়ড, তারপর মেডিয়াভেল পিরিয়ড, ঠিক এরপর রেনেসাঁস পিরিয়ড শুরু হয়, মডার্নের আগে। অ্যানশিয়েন্ট পিরিয়ড, মেডিয়াভেল পিরিয়ড শেষ, শুরু হয়ে গেল রেনেসাঁ। এই মেডিয়াভেল পিরিয়ড অর্থাৎ ডার্ক এজ অর্থাৎ অন্ধকার যুগটা কিন্তু ছিল ইউরোপের দেশগুলোতে 5th থেকে 14th সেঞ্চুরি পর্যন্ত। কেন ডার্ক এজ, অন্ধকার যুগ কেন? কারণ হলো সেই সময়কালে তখন যুদ্ধ, ধ্বংস, দুর্ভিক্ষ, মৃত্যু, ইগনোরেন্স, ব্ল্যাক ডেথ এইসব ছড়িয়েছিল। এবং সাহিত্যের ক্ষেত্রে এই ডার্ক এজ জুড়ে কি হয়েছিল? চার্চ, পুরোহিত আর সামন্তদের কাল ছিল, তারা সাহিত্য বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না। তাহলে এই যুগে যুদ্ধ ছিল, ধ্বংস ছিল, দুর্ভিক্ষ ছিল, মৃত্যু ছিল, ইগনোরেন্স ছিল, অবজ্ঞা ছিল, ব্ল্যাক ডেথ ইত্যাদি ছিল। আর এই ডার্ক এজ জুড়ে যারা ডমিনেট করতো তারা হলো চার্চ বা পুরোহিত, সামন্তদের কাল। তারা সাহিত্য বিষয়ে কোনো
গুরুত্ব দিতেন না। সেই জন্য আর্ট, কালচার, সাহিত্য কোনো গ্রোথ হয়নি। সব কিছুতে একটা ধর্মীয় প্রভাবের রমরমা ছিল, চারিদিকে সব বিষয়ে ধর্মীয় প্রভাব ছিল। অ্যানশিয়েন্ট যুগে সে প্রাচীনকালে সেখানে শিক্ষা সংস্কৃতির অনেক উন্নতি ঘটেছিল। রোমান, গ্রিক অনেক উন্নতি করেছিল এই সাহিত্যের ক্ষেত্রে, কিন্তু তারপরে অন্ধকার নেমে আসে। সেই সময় সাহিত্যের বেশি গুরুত্ব দেওয়া হয়নি, আর তার জন্যেই তো পরে চলে আসছে রেনেসাঁ। কিন্তু দেখা গেল অ্যারাবিয়ানরা বেশ উন্নতি করেছিল সেই সময়। সেই আরব দেশকে দেখে ইউরোপীয়রা এগিয়ে আসে। তখন তাদের মনে হয় এবং চিন্তা আসে, আমাদেরও তো অ্যারিস্টটলের মতন ব্যক্তিত্ব রয়েছে, তাহলে আমরা কেন তাকে অনুসরণ করব না? অর্থাৎ ক্লাসিক বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। তাই বলা হয় যে রেনেসাঁ বিগান উইথ দ্য ফল অব দ্য কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পতন হলো, রেনেসাঁ শুরু হয়ে গেল। ইউরোপে কুস্তুনতুনিয়া নামে একটা জায়গা ছিল। ইউরোপের কুস্তুনতুনিয়া, এই কুস্তুনতুনিয়া এই জায়গাটাকে জ্ঞান ভাণ্ডারের কেন্দ্র বলা হতো, কালচারের সেন্টার বলা হতো। কিন্তু সেখানে তুর্কি আক্রমণ ঘটে। ফলে কি হলো? গ্রিক রোমানের প্রভাবে যারা লেখালেখি করতেন, তারা এই কেন্দ্র থেকে অনেক বিদ্বান মানুষ ইউরোপের দেশে চলে যায়। অর্থাৎ কুস্তুনতুনিয়া নামক জায়গায় যে সাহিত্যের, লিটারেচারের সেন্টার তৈরি হয়েছিল, সেখানে তুর্কি আক্রমণ হলো। আর তার জন্য বিদ্বান মানুষগুলো তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে গেল সুবিধা মতো। তখন তারা ওই যে ম্যানুস্ক্রিপ্টস বা পাণ্ডুলিপি নিয়ে অনেকে ইতালিতে চলে যায়। এখানে একটি বিশেষ নাম কার্ডিনাল, এই ব্যক্তি প্রায় 800 ম্যানুস্ক্রিপ্ট নিয়ে ইতালিতে চলে যান। আর এই ইতালিতেই কিন্তু প্রথম রেনেসাঁ শুরু হয়। এই ইতালিতেই প্রথম রেনেসাঁ নবজাগরণ শুরু হয়। তখন ফার্ডিনান্ড, ম্যাগেলান, ভাস্কো দা গামা, কলম্বাসদের মতন লোকেরা অ্যাডভেঞ্চার শুরু করে দেন। এদের দ্বারাই কিন্তু আমেরিকা এবং ইন্ডিয়ায় যথেষ্ট প্রভাব পড়েছিল। ইতালির লরেন্স নামে একটা স্থান রয়েছে। সেই লরেন্স নামক স্থান থেকে রেনেসাঁর দৌড় শুরু হলো। তখন ইতালির দান্তে, পেত্রার্ক অগ্রদূত হিসাবে এগিয়ে এসেছিলেন।
এরা ছিলেন ক্লাসিক্যাল রাইটার্স। তাহলে রেনেসাঁ যুগ অ্যানশিয়েন্ট অর্থাৎ প্রাচীন অ্যান্ড মডার্ন, এই যুগের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করছে। প্রথম এনশিয়েন্ট যুগ, প্রাচীন, মডার্ন যুগ, মাঝখানে যে মেডিয়েভাল যুগ ছিল, যে অন্ধকারের যুগ ছিল, সেটা পেরিয়ে রেনেসাঁ যুগ চলে আসছে। তাই বলা হয় যে এই রেনেসাঁ যুগটা প্রাচীন যুগ আর আধুনিক যুগের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছিল। এখানে এই রেনেসাঁর যে মূল বক্তব্যটা ছিল, মূল আইডিওলজিটা ছিল, সেটা হলো হিউম্যানিজম। হিউম্যানিজম বিশেষভাবে প্রভাব ফেলেছিল। আর এই হিউম্যানিজমের ফাদার হিসাবে যিনি কাজ করেছেন তার নাম হলো পেট্রার্ক। হিউম্যানিজমের আদর্শে বলা হয়েছে মানুষ সবার ঊর্ধ্বে, মানুষই সব কিছু। আর তখন রজার ব্রেকার হিউম্যানিজমের আদর্শে অনুপ্রাণিত হয়ে চার্চ, পোপ এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অর্থাৎ রেনেসাঁর যে আইডিওলজি, তার সঙ্গে দ্বন্দ্বটা কার লেগে যায়? পোপ বা চার্চের লেগে যায়। কারণ তাদের তো ধর্ম অন্ধতার মধ্যেই ছিল। যাই হোক, তখন তিনজন ইতালিয়ান আর্টিস্ট আর্ট জগতে, শিল্প জগতে বিশেষ প্রভাব ফেলেছিলেন। তারা হলেন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফেল। অর্থাৎ তারাও নতুনভাবে এগিয়ে এসেছিলেন এই রেনেসাঁর সময়েই। আর্ট, কালচার, সাহিত্য এগিয়ে যাওয়ার আরও একটি কারণ ছিল। কি কারণ? তখন কাগজ এবং ছাপা কার্যে মুদ্রণ ব্যবস্থা চালু হয়ে গেছে। যাই হোক, পেট্রার্কের বিষয়ে একটি কথা বলার আছে যে পেট্রার্ক এবং তার সমকক্ষের মানুষেরা তারা কিন্তু ইতালিয়ান ভাষায় লিখতেন না, তারা লিখতেন ল্যাটিনে। যাই হোক, এরপর ইতালি থেকে রেনেসাঁ শুরু হয়ে রেনেসাঁ কোথায় চলে আসলো? ফ্রান্সে প্রভাব ফেললো। ইতালি, ফ্রান্স, এবার ফ্রান্সে প্রভাব ফেললো। আবার ফ্রান্স থেকে ইংল্যান্ডে প্রভাব ছড়িয়ে পড়লো। ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, এবার ইংল্যান্ডে ছড়িয়ে পড়লো রেনেসাঁর প্রভাব। তখন ইংল্যান্ডে হেনরি এইট রাজত্বকাল ছিল। অর্থাৎ প্রথমে ইতালি, তারপরে ফ্রান্স, এবার ইংল্যান্ডে রেনেসাঁর প্রভাব ছড়িয়ে এসেছে। কিন্তু সেই সময়ে ইংল্যান্ডে কার রাজত্বকাল ছিল? হেনরি এইট। তাদের বলা হয়তো টোডার ডাইনেস্টি। যাই হোক, ইংল্যান্ডের স্যার টমাস মোর তিনি এগিয়ে এসেছিলেন তার ইউটোপিয়া লেখা নিয়ে। তাই ইউটোপিয়াকে ইংলিশ রেনেসাঁয় একটা বড় নাম রাখা হয়েছে। ইউটোপিয়া একটা বিশেষ ভূমিকা পালন করেছে এই রেনেসাঁ বিষয়ে। যাই হোক, হেনরি এইটের পর তার মেয়ে এলিজাবেথ ফার্স্ট, এই এলিজাবেথ ফার্স্ট কিন্তু আর্ট, কালচার, সাহিত্য বিষয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান। যাই হোক, ইংল্যান্ডে অর্থাৎ ইংলিশ রেনেসাঁয় সাহিত্যের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে শুরু হয়ে গেল স্পেন ইংলিশ যুদ্ধ। যাই হোক,
এই যুদ্ধের পর ইংল্যান্ডে এই সাহিত্যের ক্ষেত্রে গোল্ডেন এজের শুরু হয়। কিছু ইংলিশ ইয়াং ম্যান ওয়েন্ট টু ইটালি টু লার্ন গ্রিক। তারা গ্রিকে প্রভাবিত হয়ে তারা ইংরেজি সাহিত্যকে মডিফাইড করতে চেষ্টা করেন, গ্রোথ আনতে চেষ্টা করেন। যাই হোক, সেই ইয়াং ম্যানদের মধ্যে ছিল উইলিয়াম গ্রোসেইন একজন ছিলেন, টমাস লিনেকার ছিলেন, জন কোলেট ছিলেন, উইকলিফ ছিলেন। এদেরকে বলা হতো মর্নিং স্টার। তাহলে এই ছিল আমাদের বিষয়। আমরা প্রথম দেখতে পাচ্ছি রেনেসাঁ, নবজাগরণ। একটা সময় অ্যানশিয়েন্ট পিরিয়ডে, প্রাচীন পিরিয়ডে, ক্লাসিক্যাল পিরিয়ডে একটা প্রভাব ছিল, সাহিত্য আর্টের বিষয়ে, কালচারের বিষয়ে গুরুত্ব ছিল। মাঝখানে মিডিয়েভাল এজ এসে গেল, অন্ধকার যুগ, ডার্ক এজ। তখন যুদ্ধ, দুর্ভিক্ষ, হানাহানি, মারামারি ইত্যাদি ইত্যাদি রয়েছে সমাজে। সেই জন্য নতুন করে একটা প্রভাব সৃষ্টি হলো রেনেসাঁর। সাহিত্য জগতে বিশেষ প্রভাব ফেলেছিল। তাই রেনেসাঁকে বলা হয়েছে ক্লাসিক্যাল নলেজের পুনর্জন্ম হয়েছে এই সময়। যাই হোক, আর আমরা যেটা পেয়েছি যে প্রথম ইতালি, তারপর ফ্রান্স, তারপর ইংল্যান্ড, তারপর বিশ্বজুড়ে এই রেনেসাঁর প্রভাব পড়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, রেনেসাঁ ইন লিটারেচার। বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে রেনেসাঁ বা নবজাগরণ। বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।